প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখেছো বা এই জিনিসটা কি সেটা চেনো। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্টর। কিন্তু এর বাংলা কি সেটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে অধিকাংশ ছাত্রই বাংলা বলতে পারে না। প্রজেক্টরই জানে। এর বাংলা হচ্ছে অভিক্ষেপক। অভিক্ষেপক মানে কি? আসলে অভিক্ষেপক মানে হচ্ছে এটা যেহেতু লাইট নিক্ষেপ করে, আলো ফেলে, এ কারণে লাইট প্রজেক্টর বলা যেতে পারে। এর কাজই হচ্ছে আলো অভিক্ষেপ করা। আমরা আজকে লম্ব অভিক্ষেপ শিখব। প্রথমে বিন্দুর লম্ব অভিক্ষেপ এবং পরবর্তীতে রেখাংশের লম্ব অভিক্ষেপ। আমরা যদি লম্ব অভিক্ষেপ কি সেটা যদি চিনতে না পারি বা জানতে না পারি, তাহলে আজকের উপপাদ্যটা আমরা বুঝতে পারবো না। চলো শুরু করি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে এদিক থেকে আলো ফেলানো হচ্ছে। এখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে এবং এই দুইজন লোকের এদিকে অভিক্ষেপ হয়েছে, ছায়া পড়েছে, শ্যাডো তৈরি হয়েছে। তো সাধারণত অভিক্ষেপ দ্বারা ছায়া বুঝাই। প্রথমে আমরা বিন্দুর লম্ব অভিক্ষেপ শিখব। তো বিন্দুর লম্ব অভিক্ষেপ কোনো রেখাংশের উপরও হতে পারে, আবার কোনো তলের উপরও হতে পারে। আমরা এটা একটা তল মনে করলাম। এই তলের উপরে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ কি এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই বিন্দুটাকে বা এই বস্তুটাকে এই তলের উপরে ফেলে দিতে হবে। অভিকর্ষের বলে এটা সোজা খাড়া নিচের দিকে পড়বে যদি বাতাসের বাধা না থাকে। তাহলে যে বিন্দুতে পড়বে, এই যে বিন্দুতে পড়লো, এই বিন্দুটাই হচ্ছে এই ইউ এর লম্ব অভিক্ষেপ। অথবা আমরা এই বিন্দুটা থেকে আমরা এর উপরে লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে সেই লম্বের পাদবিন্দুটাই হবে ইউ এর লম্ব অভিক্ষেপ। তো আমরা দুইটা ভাবে লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে পারি। আমরা এখানেও একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা ইউ এর লম্ব অভিক্ষেপ যদি বের করতে চাই তাহলে ইউটাকে ফেলে দিতে হবে। তাহলে এই তলের উপরে যে বিন্দুতে পড়বে সেই বিন্দুটাই হচ্ছে ইউ এর লম্ব অভিক্ষেপ। অথবা ইউ থেকে লম্ব অঙ্কন করতে হবে। লম্বের পাদবিন্দুটাই হচ্ছে ইউ এর লম্ব অভিক্ষেপ, প্রজেকশন অফ ইউ। ঠিক একইভাবে এক্স এর লম্ব অভিক্ষেপ যদি অঙ্কন করতে হয় তাহলে এক্সট্রা থেকে এই তলের উপর লম্ব অঙ্কন করতে হবে সেই লম্বের পাদবিন্দুটাই, অর্থাৎ এই বিন্দুটাই হচ্ছে পজিশন অফ এক্স এর লম্ব অভিক্ষেপ। যদি তলের নিচে কোনো বিন্দু থাকে তাহলে ওই তলের উপরে নিচের বিন্দু থেকে ওই রকম লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্বের এই পদবিন্দুটাই হবে প্রজেকশন অফ ভি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এই বিন্দুটা। যদি কোনো তলের উপরে কোনো বিন্দু থাকে তাহলে ওই বিন্দুটাই হচ্ছে তার লম্ব অভিক্ষেপ, অর্থাৎ লম্ব অভিক্ষেপ এবং ওই বিন্দু একই বিন্দু হবে। কোনো নির্দিষ্ট রেখার উপরে বা তলের উপরে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপরে বা তলের উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। নিশ্চয়ই বুঝতে পারছো কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয়। আমরা একটু রেখাংশের লম্ব অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় সেটা একটু দেখব। আমরা মনে করলাম এই একটি তল বা রেখাংশ, এর উপরে পিকিউ একটি রেখাংশ আছে। পিকিউ রেখাংশের লম্ব অভিক্ষেপ যদি আমরা এই তলের উপরে অঙ্কন করতে চাই তাহলে আমরা জানি পিকিউ রেখাংশ মানে অসংখ্য বিন্দুর সমন্বয়। এই প্রত্যেকটা বিন্দু থেকে আমরা এই এবি তলের উপরে বা এবি রেখার উপরে লম্ব অঙ্কন করব। তো আমরা জানি পিকিউ রেখাংশের উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু রয়েছে। আমরা প্রত্যেকটা বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করতে যাই তাহলে এই পিকিউ রেখাংশের লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে আমাদের বহু বছর লেগে যাবে। তো এই কারণে আমরা বহু বছর ধরে লম্ব অভিক্ষেপ পেতে চাই না, আমরা খুব দ্রুত পেতে চাই। আমরা খুব দ্রুত পেতে চাইলে এই পিকিউ রেখাংশের যে দুইটা প্রান্তীয় বিন্দু আছে এই প্রান্ত বিন্দু থেকে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম, ফলে পি এর লম্ব অভিক্ষেপ কিন্তু আমরা পেয়ে গেলাম। পি বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে পি থেকেই যে লম্ব অঙ্কন করা হয়েছে এই লম্বের এই যে পাদবিন্দু, এই পাদবিন্দুটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। ঠিক একইভাবে আমরা কিউ এর লম্ব অভিক্ষেপ যদি অঙ্কন করতে হয় কিউ বিন্দুটার, এই বিন্দুটাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এই লম্বের পাদবিন্দুটাই হচ্ছে কিউ এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা পি এর লম্ব অভিক্ষেপ পেয়ে গেলাম এবং কিউ এর লম্ব অভিক্ষেপ পেয়ে গেলাম এই বিন্দুটা। এই যে পি এর লম্ব অভিক্ষেপ এবং কিউ এর লম্ব অভিক্ষেপের মাঝখানে যতটুকু রেখাংশ আছে
এই রেখাংশটুকুই আসলে পিকিউ এর লম্ব অভিক্ষেপ। তাহলে কোনো রেখাংশে লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে হলে প্রান্তীয় বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। প্রান্তীয় বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে ওই প্রান্তীয় বিন্দুর যে দুইটা লম্ব অভিক্ষেপ পাওয়া যাবে, ওই দুইটা বিন্দুর মাঝখানের এই রেখাংশটুকুই হচ্ছে ওই রেখার লম্ব অভিক্ষেপ। তো আশা করি কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটু জেনে নিই। রেখাংশটি যদি লম্বভাবে কোনো তলের উপর থাকে তাহলে তার লম্ব অভিক্ষেপ কি হতে পারে। যেমন আমরা এখানে পরস্পর লম্ব দুইটা তল দেখতে পাচ্ছি, একটা উলম্ব তল, একটা আনুভূমিক তল, এবং এই উলম্ব তলের উপরে লম্বভাবে এই পি একটা রেখাংশ আছে, এবং আনুভূমিক যে তলটা রয়েছে এই আনুভূমিক তলের উপরে লম্বভাবে কিউ আরেকটা বিন্দু রয়েছে। আমরা পি এর লম্ব অভিক্ষেপ যদি এই আনুভূমিক তলের উপর অঙ্কন করতে চাই তাহলে কিন্তু একটা রেখাংশই হবে, অর্থাৎ এই পি এর দৈর্ঘ্য যত হবে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য ঠিক তাই হবে। কিন্তু আমরা যদি পি এর লম্ব অভিক্ষেপ এই উলম্ব তলের উপর অঙ্কন করতে চাই তাহলে এদিক থেকে যদি দর্শক দেখে তাহলে কিন্তু একটা বিন্দু মনে হবে। ঠিক একইভাবে কিউ যে রেখাংশটুকু রয়েছে, কিউ এর লম্ব অভিক্ষেপ যদি আমরা এই আনুভূমিক যে তলটা রয়েছে তার উপরে যদি উপর থেকে দেখি তাহলে একটা বিন্দু মনে হবে। একইভাবে যদি আমরা এই উলম্ব যে তলটা রয়েছে এই তলের উপরে এই কিউ এর লম্ব অভিক্ষেপ যদি দেখি তাহলে কিন্তু একটা রেখাংশ হবে। এক্ষেত্রে কিউ এর দৈর্ঘ্য যা হবে, কিউ এর সাথে যেহেতু এই তলটা প্যারালাল বা সমান্তরালে রয়েছে, এই কারণে কিউ এর দৈর্ঘ্য আর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। কাজেই কোনো তলের উপরে কোনো রেখাংশ যদি লম্বভাবে থাকে তাহলে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে হচ্ছে একটা বিন্দু। খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রায় অবজেক্টিভ আসতে দেখেছি, মনে রাখবে অবশ্যই। লম্ব অভিক্ষেপ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে ফেলি। এই ভিডিওর মাধ্যমে আমাদের লম্ব অভিক্ষেপের বিষয়টা আরো পরিষ্কার হবে। আমরা নিচে একটা তল, উপরে একটা তল মনে করছি। এখন এই তলের উপরে লম্ব অভিক্ষেপ যদি এই টিএল রেখাংশটুকুর লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে চাই, এই রেখাংশটা এই দুইটা তল থেকে বাইরে রয়েছে, কাজেই এই দুই তলের সাথে যদি সমান্তরালে থাকে তাহলে রেখাংশের লম্ব অভিক্ষেপ কিন্তু ওই রেখাংশের সমানই হবে। এখন এই এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ যদি আমরা অঙ্কন করতে চাই, এই নিচে যে তলটা রয়েছে সেই তলের সাপেক্ষে এক ধরনের লম্ব অভিক্ষেপ হবে, আর উলম্ব এই তলের সাপেক্ষে কিন্তু আরেক ধরনের লম্ব অভিক্ষেপ হবে। দর্শক যদি এদিক থেকে দেখে তাহলে এই এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে এ প্রাইম প্রাইম। কিন্তু দর্শক যদি এই উপর থেকে দেখে, এই রেখাংশের সোজা উপর থেকে দেখে তাহলে এই রেখাংশটার এরকম একটা বিন্দু দেখা যাবে, অর্থাৎ বিন্দু হবে তার লম্ব অভিক্ষেপ। তো কাজেই দর্শক এবং তলের উপর ভিত্তি করে কিন্তু একই রেখাংশের লম্ব অভিক্ষেপ ওই রেখাংশের দৈর্ঘ্যের সমান হতে পারে, অথবা তার থেকে কম হতে পারে, অথবা একটা বিন্দু কিন্তু হতে পারে। কাজেই লম্ব অভিক্ষেপ এটা দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে এবং তলের উপর নির্ভর করছে, কোন তলের উপরে আমরা লম্ব অভিক্ষেপটা অঙ্কন করছি সেটার উপর নির্ভর করছে। এটা হচ্ছে বিন্দুর নাকি লম্ব রেখার লম্ব অভিক্ষেপ। যদি এরকম লম্ব থাকে তাহলে একটা বিন্দু দেখা যাবে, সেটা রেখাংশটা তলের উপরে থাক অথবা নিচেই থাক। উপরের দিকে থাকলেও এরকম একটা বিন্দু দেখা যাবে, আবার নিচের দিকেও যদি থাকে তাহলেও কিন্তু একটা বিন্দুই দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের নিচ থেকে দেখতে হবে অথবা উপর থেকে দেখতে হবে। কিন্তু আমরা যদি পাশের তল থেকে দেখি তাহলে কিন্তু একটা রেখাংশটা হতে পারে। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এবি যদি এরকম একটা রেখাংশ হয়ে থাকে যেটা একটু বাঁকাভাবে আছে, একটা নির্দিষ্ট কোণ করে আছে এই অনুভূমিক তলের সাথে, একটা নির্দিষ্ট কোণ করে যদি থাকে তাহলে বি থেকে এরকম একটা লম্ব অঙ্কন করতে হবে এই তলের উপরে, এ থেকেও এরকম একটা লম্ব অঙ্কন করতে হবে। আবার নিচে যে তল আছে সেই তলেরও লম্ব বিক্ষেপ যদি আমরা বের করতে চাই, এ থেকে নিচের তলের উপর এবং বি থেকে নিচের তলের উপরে লম্ব অঙ্কন করতে হবে। এই যে লম্বের পাদবিন্দু, এইটা একটা পাদবিন্দু, এটা একটা পাদবিন্দু, একটা পাদবিন্দু, এখানে একটা পাদবিন্দু, এই পাদবিন্দু দুটো যদি যোগ করি তাহলে এবি এর লম্ব বিক্ষেপ হবে হচ্ছে এ প্রাইম প্রাইম। ঠিক একইভাবে নিচের এই আনুভূমিক তলের উপরেও কিন্তু এই রেখাংশটুকু লম্ব বিক্ষেপ হবে। তো
তো লম্ব অভিক্ষেপ সম্পর্কিত যে ভিডিওটা আমরা দেখলাম নিশ্চয়ই বুঝতে পারছি লম্ব অভিক্ষেপ তলের উপরে এবং দর্শকের অবস্থানের উপর ভিত্তি করে একই রেখাংশের লম্ব অভিক্ষেপ বিভিন্ন ধরনের হতে পারে, কখনো বিন্দু হতে পারে, কখনো রেখাংশ হতে পারে, কখনো এই রেখাংশ থেকে ছোটও হতে পারে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই তলের উপরে XY তলের উপরে আর এম ক্যাপিটাল এম এই রেখাংশ রয়েছে। এই রেখাংশের লম্ব অভিক্ষেপ যদি আমরা বের করতে চাই, আর এম এর লম্ব অভিক্ষেপ যদি বের করতে চাই, তাহলে দেখো এই আর কিন্তু এই XY তলের উপরে আছে, এই এমটা আছে তলের উপরে। তো কাজে এম বিন্দু থেকে আমাদের লম্ব অঙ্কন করতে হবে, তারপর আর এম যোগ করে দিতে হবে। এই আর এমটাই হবে আর ক্যাপিটাল এম এই রেখাংশটুকুর লম্ব অভিক্ষেপ। যদি জিজ্ঞেস করা হয় আর ক্যাপিটাল এন এইটুকুর লম্ব অভিক্ষেপ কি হবে, তাহলে এই আর এন এইটুকু হবে। যদি প্রশ্ন করা হয় এই এন এম অথবা এম এন এই রেখাংশটুকুর লম্ব অভিক্ষেপ কি হবে, তাহলে এই নিচের স্মল এম এবং স্মল এন এই অংশটুকু হবে। আমরা উপপাদ্যে চলে আসছি। নিশ্চয়ই তোমাদের লম্ব অভিক্ষেপ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। লম্ব অভিক্ষেপ যদি চিনতে না পারো তাহলে কিন্তু উপপাদ্যটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। এটা কোন ধরনের ত্রিভুজ? এই দুইটা কোণ কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু এই কোণটা আমরা দেখছি 90 ডিগ্রি থেকে বড়। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে বলা হয় স্থূলকোণ। কাজেই এটি স্থূলকোণী ত্রিভুজ। আর বি কোণটা 90 ডিগ্রি, কাজে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সম্পর্কে একজন বিখ্যাত গণিতবিদের উপপাদ্য রয়েছে, পিথাগোরাসের উপপাদ্য তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা ক্লাস 8-এ পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। নিশ্চয়ই মনে আছে। এই পিথাগোরাসের উপপাদ্যের প্রচুর প্রমাণ রয়েছে, প্রমাণগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি পড়ব, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবিসি এটা একটি স্থূলকোণী ত্রিভুজ। এই বি কোণটি স্থূলকোণ, এর বিপরীত বাহু হচ্ছে এসি বাহু। এই এসি হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু। এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এরকম হবে। আর স্থূলকোণের সন্নিহিত বাহু একটা বিসি বাহু, একটা এবি বাহু। এই সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরকম হবে, এবং এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এরকম হবে। অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা বর্গক্ষেত্র দুইটি একটু সাইডে সরিয়ে রাখি। এই যে স্থূলকোণের সন্নিহিত দুইটা বাহু রয়েছে, একটা বিসি বাহু, একটা এবি বাহু। এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু আমরা বিসি বাহুই মনে করলাম। তাহলে অপর বাহু কি থেকে যাচ্ছে? এবি। আমরা এবি এর লম্ব অভিক্ষেপ নেব, এবি বাহু নেব না, এবি এর লম্ব অভিক্ষেপ নেব। বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ যদি নিতে হয়, তাহলে বিসি বাহুটাকে আমাদের একটু বর্ধিত করতে হবে। এই যে লাফালাফি করছে যে অংশটুকু, এই বিডি, এই অংশটুকুই হচ্ছে এই এবি এর লম্ব অভিক্ষেপ। কারণ কি? আমরা বি বিন্দুটো বিসি তলের সাথেই আছে, এই এ বিন্দুটা উপরে আছে, কাজে উপর থেকে আমরা লম্ব অঙ্কন করেছি। এই লম্বটাই পাদবিন্দু হচ্ছে ডি বিন্দু, কাজে বিডিটাই হচ্ছে এবি এর লম্ব অভিক্ষেপ। যদি প্রশ্ন করা হয় এসি এর লম্ব অভিক্ষেপ কি, তাহলে কিন্তু সিডি হবে। এই এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, এই সি থেকে ডি পর্যন্ত এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। আর এবি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। তো আমরা যে কোনো একটা বাহু বিসি নিলাম এবং অপর বাহু এবি এর লম্ব অভিক্ষেপ নিতে হবে, অর্থাৎ এই বিডি টুকু নিতে হবে, এবি না কিন্তু। এবি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি টুকু নিতে হবে। তো আমরা বিসি আর বিডি এই দুইটা বাহু যদি গুণ করি, বিসি আর বিডি নিশ্চয়ই অসমান বাহু, আমরা জানি অসমান যে কোনো দুইটা বাহু গুণ করলে আয়তক্ষেত্র হয়ে যায়। এই যে বেগুনি কালারের যে রেখাংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিসি এর সমান, আর সবুজ কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিডি এর সমান। তার মানে আমরা বিসি এবং বিডি যদি গুণ করি তাহলে এরকম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। আমরা এরকম দুইটা আয়তক্ষেত্র নেব, আয়তক্ষেত্রের দ্বিগুণ। তাহলে এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এখানে দুইটা বর্গক্ষেত্র আছে, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপরে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে।
আমাদের উপপাদ্য 3-এর এটাই হচ্ছে সাধারণ নির্বাচন। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো এক বাহু ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান হবে। অর্থাৎ এই দ্বিগুণ আর এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমষ্টি করি তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এখানে সাধারণ নির্বাচনটা লেখা আছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং যে কোনো এক বাহু তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। অনেক বড় সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনটুকুই কঠিন, কিন্তু এর প্রমাণ খুবই সহজ। আমরা প্রমাণে চলে যাই। আমরা এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ মনে করলাম। এর বি কোণটা হচ্ছে স্থূলকোণ, এর বিপরীত বাহু হচ্ছে এসি, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার। স্থূলকোণের সন্নিহিত বাহু একটা বিসি, বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কয়ার এবং আরেকটা বাহু হচ্ছে এবি, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার। যে কোনো এক বাহু হচ্ছে বিসি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। তো আমরা বিসি আর বিডি যদি গুণ করি তাহলে এরকম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এরকম দুইটা আয়তক্ষেত্র, তো আমরা যদি এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং স্থূলকোণের সন্নিহিত যে দুইটা বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার আর বিসি স্কয়ার, এই দুইটার সাথে এই দুইটা আয়তক্ষেত্র যোগ করলে এসি স্কয়ারের সমান হবে। অর্থাৎ এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস 2bc ইন্টু বিডি। এটা আমরা প্রমাণ করে দেখাবো। চলো প্রমাণ শুরু করি। আমরা প্রথমে এসিডি এরকম একটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। নিশ্চয়ই বুঝতে পারছো, ডি কোণ সমকোণের অতিভুজ হচ্ছে এসি, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, এটা সমান এই সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। আমরা এই সিডি এর উপরে যে কোনো একটা বিন্দু বি নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই সিডির উপর যেহেতু বি বিন্দু নেওয়া হয়েছে, কাজেই এই বিডি আর বিসি যদি যোগ করি তাহলে সিডি এর সমান হবে। তো কাজেই সিডি এটা সমান বিডি প্লাস বিসি। এই যে সিডি স্কয়ার আছে, এই সিডি স্কয়ারের জায়গায় আমরা বিডি প্লাস বিসি লিখে দিতে হবে। তো আমরা সিডি স্কয়ারের জায়গায় বিডি প্লাস বিসি লিখলাম। যেহেতু সিডির উপর হোল স্কয়ার আছে, কাজেই বিডি প্লাস বিসি হোল স্কয়ার হয়ে যাবে, আর প্লাস এডি স্কয়ার যেভাবে এভাবে লিখে রাখলাম। এখন এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিশ্চয়ই মনে আছে, স্কয়ার। স্কয়ার মানে বিডি স্কয়ার, বিডি মানে হচ্ছে একটা বাহু যদি ধরি বিডি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরকম একটা বর্গক্ষেত্র হবে। তারপর টু বিডি ইন্টু বিসি, বিডি আর বিসি যেহেতু অসমান বাহু, কাজেই এরকম দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। কাজেই এই যে দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে বিডি প্লাস বিসি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2 ইন্টু এবি মানে বিডি, বি মানে হচ্ছে বিসি প্লাস বিসি স্কয়ার অর্থাৎ সি স্কয়ার। তো বিসি স্কয়ার যদি করি তাহলে এরকম একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। আর এডি স্কয়ার যেভাবে আছে ওইভাবে যোগ করে দিলাম। তোমাদের হয়তো আমার কথা শুনে মাথা ঘুরে যাচ্ছে। সোজা কথা হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙবা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এডি স্কয়ার যেভাবে আছে ওইভাবে লিখে রাখলাম। এখন আমরা এই বিডি আর এডি একসাথে করব। এই বিডি স্কয়ার আর এডি স্কয়ার একসাথে করলাম, আর বাকি অংশটুকু বিসি স্কয়ার লিখলাম প্লাস বিসি স্কয়ার এবং 2 বিডি ইন্টু বিসি। তবে বিসিটাকে আমরা আগে লিখতে পারি, কারণ আমরা প্রমাণ যেটা করতে চেয়েছিলাম সেখানে বিসি ইন্টু বিডি লেখা আছে, যদিও একই জিনিস, বিডি ইন্টু বিসিও যা বিসি ইন্টু বিডিও তাই। তবে বিসিটা আগে লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, আমরা যদি এ ডিবি অথবা এবিডি একটা ত্রিভুজ ধরি, সমকোণী ত্রিভুজ, ডি কোণটা 90 ডিগ্রি, এই এবি কিন্তু তার অতিভুজ হয়ে যাবে। কাজে এই অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো আমরা এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এবি স্কয়ার লিখতে পারি। তবে এটা আমরা 1 নম্বর তথ্য দিয়ে রাখলাম। এখন ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তো পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, কারণ এ বিডি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কাজে অতিভুজ এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লেখা যাবে। তো
তো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, এখানেও দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আছে, কাজেই এই জায়গাটাতে কিন্তু আমরা এবি স্কয়ার লিখে দিতে পারি। এখানে যদি আমরা এবি স্কয়ার লিখে দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণ সম্পন্ন হয়ে যাবে। দেখো এসি স্কয়ার সমান, এই জায়গাটাতে আমরা এবি স্কয়ার লিখে দেব, এসি স্কয়ার সমান আমরা এখানে এবি স্কয়ার লিখে দিলাম, এরপরে এই প্লাস বাকি অংশটুকু যেভাবে আছে ওইভাবে লিখলাম বিসি স্কয়ার টু, এই বিসিটাকে আগে লিখলাম আর বিডিটাকে পরে লিখেছি। এটাই আমাদের প্রমাণ। খুবই সহজ প্রমাণ, আশা করি বুঝতে পারছো। আমরা এখানে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। বিন্দুর লম্ব বিক্ষেপ কাকে বলে, রেখাংশের লম্ব বিক্ষেপ কিভাবে নির্ণয় করা হয়ে থাকে, লম্ব রেখার লম্ব বিক্ষেপ কি হয়, বিন্দু লম্ব বিক্ষেপ কি হয়, এরকম কিছু ছোট ছোট প্রশ্ন আছে। প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমরা লম্ব বিক্ষেপ সম্পর্কিত এখানে একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাস শেষ করব। এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, কোণ এ বি প্রাইম ইকুয়াল টু 45 ডিগ্রি হলে এ প্রাইম বি এটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো আশা করি বের করতে পারবা। আজকে ক্লাস শেষ করব। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।